শিল্প অধ্যুষিত গাজীপুর ছেড়ে যাচ্ছেন শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ি ফেরার সবশেষ খবর জানাবো। সহকর্মী শাহাদাত অব্র আমাদের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি টাঙ্গাইলের খবর জানবো সহকর্মী কাউসার আহমেদের কাছে। শুরুতেই যাচ্ছি শাহাদাত অব্রের কাছে। অব্র, জানাবেন, আজ তো বাকি সব গার্মেন্টসের ছুটি হওয়ার কথা, এই মুহূর্তে চন্দ্র এলাকায় গাড়ির চাপ কেমন দেখছেন? এই সময়ে আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ যেই মহাসড়কটি আছে সেই মহাসড়কে। এই মহাসড়কে ঠিক সকাল থেকেই কিন্তু ধীর গতির যে যাত্রা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে এখানে যারা যেই গার্মেন্টস আছে, আপনি জানেন এখানে শিল্প এলাকা, সেই শিল্প এলাকার গার্মেন্টস কিন্তু আজকে বেশ কিছু যেমনি ছুটি হবে 12টার পর, তেমনি গতকালকেই কিন্তু অনেকের ছুটি হয়ে গিয়েছে। সেই ঘরমুখ মানুষ কিন্তু এখান থেকে গতকাল রাতেই অনেকেই যারা কিনা হচ্ছে ময়মনসিংহ কিংবা জামালপুরের দিকে আছে সেই এই রাস্তা ধরেই কিন্তু তারা বাড়ি ফিরে গেছেন। আবার অনেকেই কিন্তু ট্রাকে করে ফিরছেন, বাসে করে ফিরছেন, যে যেভাবে পাচ্ছেন তারা কিন্তু এই মহাসড়ক ধরে বাড়িতে তাদের যেই তাদের নারীর টানে ঘরে ফেরার যে যাত্রা সেটি কিন্তু শুরু করেছেন। এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ যেই মহাসড়ক, সেখানে কিন্তু আমরা দেখছি ধীর গতির যেই চলাচল, যান চলাচল সেটি কিন্তু লক্ষ্য করছি। বিশেষ করে এখানে ঘরমুখ যে মানুষ আছেন তাদেরকে আমরা ট্রাকে বাড়ি ফিরতে দেখেছি। তার পাশাপাশি যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের বড় একটি অংশ কিন্তু এখনো রয়ে গেছেন, কারণ তারা কিন্তু এখনো ছুটি পাননি। বিশেষ করে আজকের ঠিক 12টা নাগাদ বেশ কয়েকটি গার্মেন্টস কিন্তু ছুটি হওয়ার কথা রয়েছে। এর পরবর্তীতে হয়তোবা আমি আপনাকে জানাতে পারবো যে এখান থেকে যারা শেষ মুহূর্তের বাড়ি ফেরা কিংবা ঠিক ঈদকে সামনে রেখে 2 দিন আগে বা যদি ঈদ 29 হয় সেক্ষেত্রে কিন্তু একদিন আগে যেই বাড়ি ফেরার যাত্রা, সেই যাত্রায় কিন্তু কতখানি মহাসড়কের প্রভাব পড়লো সেটি কিন্তু জানাতে পারবো। তাছাড়া আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসগুলো আছে সেই বাসগুলোর নানা ধরনের অনেক ক্ষেত্রে বাস কিন্তু বিকল হয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। এছাড়াও বাসগুলো যাত্রী তোলার সময় নানামুখী কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। সেই যানজটের কারণে কিন্তু আমরা এই গাজীপুরের পুরো মহাসড়ক জুড়ে, বিশেষ করে আমরা যখন ঢাকা ছাড়ছিলাম আবদুল্লাপুর সহ ঢাকার যেই প্রবেশদ্বার বা ঢাকা ছেড়ে আসার যেই জায়গাগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে বাসের যাত্রী ওঠানোর জন্য কিন্তু বেশ খানিকটা সময় ব্যয় করতে হচ্ছে, মানে হচ্ছে সেই জায়গাগুলোতে যানবাহনের ধীর গতি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। এদিকে রাতভর বৈরী আবহাওয়ায় যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে যায়, আর এতে রাত থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 20 কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি। ভোগান্তিতে রয়েছেন ঘরমুখ মানুষ। বিস্তারিত জানতে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন, এই মুহূর্তে সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, ধীরগতি রয়েছে, বলতে গেলে বাম্পার টু বাম্পার যাচ্ছে, আবার কখনো কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে এই মহাসড়কের যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে কালিয়াকুর পর্যন্ত এই মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর যে ভোর থেকে অনেকেই এই মহাসড়কের বিভিন্ন এলাকায় চালকরা ঘুমিয়ে পড়ছে, যে কারণে সামনে থেকে গাড়ি টান দিলে পেছনের গাড়িগুলো আর টানতে পারছে না। এতে করেও কোথাও কোথাও ধীরগতি এখনো রয়েছে। আমার সাথে একাধিক মাইক্রো বাস চালক এবং যাত্রীদের সাথে কথা হয়েছে। তারা কেউ কেউ বলছে যে গতকাল বিকেল 5টা থেকে তারা ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় 15 ঘন্টা এই কালীহাতির পৌলি পর্যন্ত এসেছেন। তারা বলছেন যে চন্দ্রা, আবদুল্লাপুর এছাড়াও কালিয়াকুরে তীব্র যানজট থাকলেও টাঙ্গাইলের অংশে ধীরগতি রয়েছে। তারা বলছেন যে এই যে যানজটে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে টাঙ্গাইলের অংশে বিভিন্ন বাস স্ট্যান্ড, বিশেষ করে এলেঙ্গা এবং রাবনা, নগর জলপাইয়ে ঘরমুখ মানুষের চাপ রয়েছে। তবে এই মহাসড়কে তীব্র গণপরিবহনের সংকট রয়েছে। সেই কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপে করে তারা বাড়ি ফিরছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে
নিতে। আর এছাড়াও যাত্রীরা অভিযোগ করছেন যে এই টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যেখানে টাঙ্গাইল থেকে উত্তরাঞ্চলের স্বাভাবিক ভাড়া 4 থেকে 500 টাকা, তাদের কাছ থেকে গতকাল এবং আজকে তাদের কাছ থেকে 1200 থেকে 1500 টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক সদস্য দিনরাত মিলে মহাসড়কে দায়িত্ব পালন করছেন। তারা বলছেন, জেলা টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল এবং সংযোগ সড়কে অনেক গাড়ি অকেজো এবং চালু না হয় কিন্তু অনেক যানবাহনই আটকে ছিল, সেখান থেকে ধীরগতি রয়েছে। তবে তারা বলছেন যে পুলিশ কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আর এইদিকে চালকরা বলছেন যে মহাসড়ক সংলগ্ন যেগুলো ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে ডিজেল কোথাও অকটেন পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচলের সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে জানবো গাবতলীর পরিস্থিতি, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন, মহাসড়কের চিত্র দেখছিলাম, সেখানে যানবাহনের ধীরগতি রয়েছে। গাবতলী থেকে সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা? আমি রয়েছি রাজধানীর গাবতলীর যে বাস স্ট্যান্ডটি সেখানে রয়েছি, এবং আজকে সকাল থেকে আসলে মূলত যাত্রীর যে চাপটি সেটি লক্ষ্যমান রয়েছে। মূলত গতকাল থেকে অনেক বেসরকারি অফিস ছুটি ঘোষণা করার ফলে আজকে সকালে আসলে অনেক কর্মজীবী মানুষরা যারা বিশেষ করে তারা কিন্তু আজকে তারা স্বাচ্ছন্দ্যেই ঢাকা শহর ছাড়ছেন। তবে বিভ্রান্তি রয়েছে, পথে পথে বিভ্রান্তি রয়েছে। এখন যদি একটু বর্তমানে চিত্র দেখাতে চাই, তবে রাজধানীর যে টেকনিক্যাল মোড় রয়েছে সেই টেকনিক্যাল মোড় থেকে গাবতলী হয়ে আমিনবাজার পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু এখন এই ধরনের যানজটে পরিপূর্ণ, এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু টিকিট কাউন্টারের আশেপাশে ঘোরাফেরা করছেন। তারা আসলে কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার ফলে এখানে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। এবং আরেকটি ভোগান্তি রয়েছে যে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানী থেকে বের হওয়ার পর বিভিন্ন পয়েন্টে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট রয়েছে, এবং এই চন্দ্রা থেকে শুরু করে যমুনা ব্রিজের আগে পর্যন্ত এলেঙ্গা পর্যন্ত কিন্তু দীর্ঘ 20 কিলোমিটার যানজটের আমরা দেখেছি সকালবেলা। তো যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছে, কাউন্টার কর্তৃপক্ষ বলছেন যে ফিরতি পথে আসলে গাড়িগুলোকে যানজটের কারণে বাধায় পড়তে হচ্ছে, যার ফলে এখান থেকে আবার যে যাত্রী নিয়ে তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে বা বিভিন্ন রুটের উদ্দেশ্যে যাবে সেটা কিন্তু হচ্ছে না। এর ফলে শিডিউল বিপর্যয়ের যে সমস্যাটি সেটি আসলে হচ্ছে। এর জন্য আসলে যাত্রীরা যারা টিকিট কেটেছেন তাদেরও আসলে এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাদের টিকিটের মূল্য যেটি সেটিও কিন্তু আবার কিছু কিছু কাউন্টারে বা লোকাল বাস কেন্দ্রিক আমরা দেখেছি যে 400 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। তো আমার কাছে এই ছিল বর্তমানে গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সর্বশেষ। শাহরিয়ার জামান পুলক জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে 18 ঘন্টায় ও বগুড়া সান্তাহার রেল স্টেশনের অদূরে দুর্ঘটনায় কবলিত ট্রেনের সব বগি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 5 জেলার সরাসরি ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়নি। সান্তাহার রেল স্টেশন থেকে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন, আরও কত সময় লাগতে পারে সবশেষ এই ট্রেন চলাচল শুরু হতে? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে গতকাল বেলা 2টার সময় যে এখানে নীল সাগর যে এক্সপ্রেসটি সেটি কিন্তু লাইনচ্যুত হয়, 9টি বগি পড়ে যায় লাইনের প্রায় 2-3 ফুট নিচে। তারপর থেকে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ আছে। উত্তরাঞ্চলের সঙ্গে সান্তাহারগামী যে রেলগুলো রয়েছে সে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে মানুষের যে দুর্ভোগ, এখানে ঢাকা থেকে অনেক গার্মেন্টস শ্রমিক তারা এসেছেন, উত্তরাঞ্চল যাবেন তারা কিন্তু আর যেতে পারছে না। এখানে যে এক্সপ্রেসটি, দ্রুতযান এক্সপ্রেসটি, সেটি কিন্তু থেমে গেছে দুর্ঘটনা কবলের স্থানে আগেই। সেখান থেকে মানুষজন যে নেমে হেঁটে আরও 2 কিলোমিটার তারা হেঁটে যায়, যে সামনে যে স্টেশন রয়েছে সে স্টেশন থেকে আবার যে ট্রেনটি আছে ওখানে দাঁড়িয়ে আছে, সেই ট্রেনে করে যাবেন হলো উত্তরাঞ্চলে যে জায়গায় যাবেন। আর এই ট্রেনটি স্বাভাবিক হতে এখনও 1 থেকে 2 ঘন্টার সময় লাগবে বলে এখানকার রেল কর্তৃপক্ষ জানিয়েছে। অর্থাৎ 11টার আগে
তারা এই ট্রেনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি করতে চায়, সে লক্ষ্যে কিন্তু গতকাল থেকে তারা কাজ শুরু করেছে। এখানে 2টি রিলিফ যে ট্রেন সেটি কিন্তু আসছে এবং দুটি রিলিফ ট্রেন আসার পরে সে কার্যক্রম কালকে রাত 8টা থেকে শুরু করেছে এবং রাত 8টা থেকে শুরু করার পরে এখন অবধি তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং এখানে প্রায় 50 থেকে 100টি শ্রমিক কাজ করছে। তারপরে কিন্তু তারা স্বাভাবিক করতে পারেনি এবং স্বাভাবিক করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। আর এখানে যে ট্রেনের শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয় কিন্তু রয়েছে। আর এখানে যে ব্যবস্থাটি করা হয়েছে, যেমন যে ট্রেনগুলো পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল থেকে আসবে সেই ট্রেনগুলো সান্তাহার থেকে যাচ্ছে এবং উত্তরাঞ্চল থেকে যে ট্রেনটি আসছে সেটি তিলেকপুর স্টেশনে এখানে থেকে যাচ্ছে। তারপরে এই ট্রেনগুলো যে যাত্রীগুলো তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মাঝখানে যে ভোগান্তি, সে ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেকে কিন্তু গভীর রাত পর্যন্ত স্টেশনে তারা থেকেছেন ট্রেনের যে তারা ট্রেন ধরার জন্য সেটি কিন্তু তারা করছেন। আর এইভাবে কিন্তু গতকাল 2টার পর থেকে বেলা 2টার পর থেকে এখন পর্যন্ত এইভাবে কিন্তু দুর্ভোগ নেই কিন্তু যারা মানে ঈদে যে যাত্রীগুলো, সেই যাত্রীগুলো এখানে চলাচল করছেন। আর এখানকার যে বিষয় সেটি হলো, এখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 4 সদস্য বিশিষ্ট এবং একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এইভাবে কিন্তু এই অবস্থা এখন এখানে বিরাজ করছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সর্বশেষ। বগুড়ার ট্রেন দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এদিকে দুর্ঘটনার পরে এই কমলাপুর কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া ভোর থেকে অন্যান্য রুটে সময় মতোই ছাড়ছে ট্রেন। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যেই ট্রেনগুলো যে শিডিউল বিপর্যয় হয়েছে সেই ট্রেনগুলোর এখন কি পরিস্থিতির, পাশাপাশি যেগুলো শিডিউল বিপর্যয় হয়নি সেগুলো ঠিকঠাক মতো সেরে যাচ্ছে কিনা? প্রথমে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এখন পর্যন্ত মোট 7টি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। এর মধ্যে 5টি আন্তনগর এবং 2টি লোকাল ট্রেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে শিডিউল বিপর্যয়ের যে তথ্য রয়েছে এর মধ্যে বিশেষ করে নীলসাগর এক্সপ্রেস যেটি রয়েছে সেটি 6টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। তবে অন্যান্য রুটের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতো ছেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যে প্ল্যাটফর্মটি রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে বুড়িবাড়ি এক্সপ্রেস অর্থাৎ উত্তরাঞ্চলের যে ট্রেনটি সেটি অপেক্ষা করছে। এটি 8টা 30 নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে, 14 মিনিট পর এখান থেকে ছেড়ে যাবে, এটি একটি বিষয় রয়েছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা মূলত যে অভিযোগটি এবার করছেন, তারা বলছেন যে চিরচেনা যে অব্যবস্থাপনা এই ট্রেনের সেটি এবারও দেখা গেছে। বিশেষ করে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণ এবং প্রত্যেকটি বগিতে যারা আসলে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের তাগিদে চেয়ার কোচের টিকিট কেটেছে, সেই চেয়ার কোচের বগিগুলোতে মূলত টিকিটবিহীন যাত্রীরা উঠে পড়ছেন। এতে ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষার বিষয়টি নিয়ে তারা অভিযোগ করছেন। সেই সঙ্গে যেহেতু একটি বগিতে অনেক মানুষ উঠছে, সেই জায়গা থেকে প্রচণ্ড অব্যবস্থাপনা রয়েছে এমন অভিযোগ তারা করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, প্রত্যেকটি ট্রেনের ছাদে কিন্তু অতিরিক্ত যাত্রী উঠছে এবং প্রত্যেকটি ছাদে ঠিকরে পড়া যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ঘরে ফেরার যে চেষ্টা সেটি করছে। তবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণে কোনো ধরনের ব্যবস্থা রেল কর্তৃপক্ষকে এখন পর্যন্ত আমরা নিতে দেখিনি। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যেহেতু সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত রয়েছে, আরও 2টি বগি এখন পর্যন্ত উদ্ধারের চেষ্টা চলছে। এটি ঠিক করতে এখন পর্যন্ত আরও সময় লাগতে পারে, অর্থাৎ 10টা নাগাদ লাইনটি থেকে বগি সরানো যেতে পারে এবং পরবর্তীতে যে উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে বার্তা রয়েছে সেটি হয়তো বা 10টার পরে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজু আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে জানবো নৌপথের ঈদযাত্রার খবর। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, গতকালের দুর্ঘটনার পর আজকে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীর চাপ কেমন? পাশাপাশি যত্রতত্র লঞ্চে ওঠার বিষয়টি কিভাবে দেখভাল করছে আইন শৃঙ্খলা বাহিনী? উজ্জ্বল, আপনি প্রথমে যে বিষয়টি বলছিলেন যে গতকালকে একটি মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, সেটি ঘিরে আজকে যাত্রীদের মধ্যে
আমরা তারা কথা বলছিলেন নিজেদের মধ্যে, এবং তারা যখন আজকে আমরা দেখছিলাম যে এই লঞ্চগুলোতে চড়ছেন, তখন তারা একটি নিজ থেকেই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছেন। এটি যেমন একটি বিষয়, এবং আরেকটি বিষয় আপনি শেষে যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে এই বিষয়গুলোকে ব্যবস্থাপনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা যারা নৌ বন্দর কর্তৃপক্ষ আছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। বাস্তবতা হলো আজকে সকাল থেকে আমরা এখানে সংবাদ সংগ্রহ করছিলাম, সেখানে দেখছি যে মানুষের উপচে পড়া ভিড়। এর দুদিন আগেও, অর্থাৎ আমরা ঈদের এই যে ঈদযাত্রার প্রথম দিন, দ্বিতীয় দিনও খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে, আমরাও জানাচ্ছিলাম নানানভাবে। সেই জায়গা থেকে আজকে সকাল থেকে একটি লক্ষণীয় ভিড় ছিল, এবং প্রত্যেকটি লঞ্চে আমরা দেখেছি যে কানায় কানায় পূর্ণ ছিল। বিশেষ করে ছাদ, সাধারণত এই দক্ষিণাঞ্চলে যেই লঞ্চগুলো চলাচল করে সেগুলো ডেকেই এই যাত্রীরা চলাফেরা করে, কিন্তু ছাদে ওঠা এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ঈদের সময় আসলে সেই ধরনের নির্দেশনা মানাগুলো সম্ভব হয় না, বিশেষ করে লঞ্চ কর্তৃপক্ষ বা যাত্রীদের যে চাপ থাকে সেই জায়গা থেকে এইটি একটি বিষয় লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয়, আমরা ভোলার বেশ কয়েকটি নৌপথে যারা লঞ্চগুলো চলাচল করে সেখানে দেখেছি যে সেখানকার যাত্রীরা গতকালকে রাত থেকেই এই সদরঘাটে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করছিলেন যে তাদের নৌপথের যে লঞ্চগুলো সেগুলো এখানে সময় মতো আসছে না, সেই অভিযোগটি তারা জানাচ্ছিলেন, এবং রাতভর তারা অপেক্ষা করছিলেন। এবং যেহেতু এখন কালবৈশাখীর একটি সময়, গতকালকেও ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেজন্য যাত্রীদের একটি দুর্ভোগ ছিল। এবং লঞ্চগুলো এখন পর্যন্ত আমরা দেখছি যে নির্দিষ্ট কোনো সময় নয়। বিশেষ করে যে আমি এখন যেই লঞ্চে দাঁড়িয়ে আছি তাদের সাথে কথা বলছি, তারা বলছিলেন যে যাত্রী যদি পরিপূর্ণ হয় তখনই তারা ছেড়ে দেবেন। নির্দিষ্ট কোনো তাদের সময় এখন তারা বলছেন তারা সেটি মানছেন না, বা তাদের দেয়া নেই। যখন যাত্রীদের পরিপূর্ণ হয়, তারা মনে করছেন যে তাদের যাত্রী সম্পন্ন হয়েছে, তখন ওই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সকালে থেকে কিছুটা ভিড় কমেছে, এবং যাত্রীরা বা লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে দুপুর গড়ার সাথে সাথে কিছু কমবে, বিকালের দিকে হয়তো এই ভিড়টি আরও বেশি বাড়তে পারে। এই ছিল এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার সবশেষ সদরঘাট থেকে। উজ্জ্বল। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে ঈদকে সামনে রেখে ভোলা লক্ষ্মীপুর রুটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চসহ অবৈধ ট্রলার। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের। কেবিন সিন্ডিকেট ভোগান্তি বাড়াচ্ছে যাত্রীদের। বিস্তারিত জানাতে ইলিশা ঘাট থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন লঞ্চ ঘাটে এখন যাত্রী চাপ কেমন রয়েছে, আর বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীরা কি বলছেন, সংশ্লিষ্টরা কি যুক্তি দিচ্ছেন? উজ্জ্বল, সকাল থেকে কিন্তু আমরা ভোলার ইলিশা ঘাটে অপেক্ষা করছি। এখানে কিন্তু আমরা সকাল থেকে যেমনটা দেখেছি, সকাল থেকে প্রায় চারটি লঞ্চ কিন্তু এই ঘাটে এসেছে। প্রতিটি লঞ্চ কিন্তু একদম কানায় কানায় ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে এসেছে। এছাড়াও কিন্তু এই ঘাটে কিন্তু আমরা স্পিড বোট এবং যে সকল মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারে করে কিন্তু লক্ষ্মীপুরের মতিঝুরি হাট থেকে এই ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে কিন্তু যাত্রীরা এসেছে। প্রতিটি লঞ্চ, ট্রলার, স্পিড বোট, স্টিলের ট্রলারগুলো সকলে, মাছ ধরার নৌকা সকলেই কিন্তু একটা উপচে পড়া ভিড়। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা জানিয়েছে ভোলার ইলিশা লক্ষ্মীপুরের মতিঝুরির ঘাটে অন্তত প্রায় 15 থেকে 20,000-এর মতো যাত্রী অপেক্ষামান রয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছে। কিন্তু এই যখনই যাত্রী অপেক্ষামান রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত লঞ্চ কিন্তু চালু না থাকার কারণে তাদের এই ভোগান্তি রয়েছে। কিন্তু বিআইডব্লিউটিএ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত সময়ে বা ঈদের আগ মুহূর্তে বলা হয়ে থাকে যে যখনই যাত্রীর চাপ বাড়বে তখন বাড়তি লঞ্চ সার্ভিস চালু করার কথা। কিন্তু এখন যেহেতু যাত্রীদের ভোগান্তি মাথায় নিয়ে কিন্তু ঈদ করতে দ্বীপ জেলা ভোলায় আসছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো উদ্যোগ বা পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এছাড়াও যে যাত্রীরা অভিযোগ করছে লঞ্চের স্বাভাবিক ভাড়া থাকলেও কিন্তু ধারণ ক্ষমতার অধিক নিয়ে তারা আসছে, কিন্তু যে সকল অবৈধ নৌযান রয়েছে, স্পিড বোট, স্টিলের ট্রলার এবং মাছ ধরার নৌযান, সেখানে কিন্তু বাড়তি ভাড়া দিয়ে তারা আসছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে যাত্রার খবর জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান।